ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের হেলথ সেক্টর নিয়ে। আপনারা জানেন যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে বা হসপিটালগুলোর সেবার মান নিয়ে আমাদের অনেক হতাশা আছে। আমাদের অনেক রুগী এই হতাশা নিয়ে বিদেশে চলে যাচ্ছে। এর মধ্যে এই খাতে একটা সুসংবাদ আছে, যেটা আজকে টিভিএসের লিড নিউজ হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার তাওসিয়া তানজিম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। নিউজটা হলো যে আমাদের বেসরকারি খাতের বেশ কয়েকটি হসপিটাল রোবোটিক সার্জারি চালু করছে, অর্থাৎ এখন রোবট দিয়ে নিখুঁতভাবে এখানে বিভিন্ন ধরনের অপারেশন, ক্রিটিক্যাল অপারেশনগুলি করা যাবে। তো এতে খরচ কী হবে বা কবে নাগাদ এগুলি কোথায় চালু হচ্ছে, এ বিষয়ে আমরা তাওসিয়ার কাছ থেকে জানতে যাচ্ছি। তাওসিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যেটা খুবই আলোচিত নিউজ, যে আমাদের কয়েকটা বেসরকারি হসপিটাল রোবোটিক সার্জারি চালু করতে যাচ্ছে। তো এটা কোন কোন হসপিটাল চালু করতে যাচ্ছে এবং এখন এটা কত দূর এগিয়েছে? আমাদের 3টা প্রাইভেট হসপিটাল এখন রোবোটিক সার্জারি শুরুর একটা প্রক্রিয়ার মধ্যে আছে। ল্যাবেট, ইউনাইটেড এবং এভারকেয়ার হসপিটাল, 3টাই বড় প্রাইভেট হসপিটাল। তারা ল্যাবেট মৌখিকভাবে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন লাগবে এটার জন্য, যেহেতু একটা যন্ত্র আসবে, রোবট আসবে, দেশের বাইরে থেকে আমদানি করতে হবে। তো ওষুধ প্রশাসনকে ল্যাবেট মৌখিকভাবে জানিয়েছে। এভারকেয়ার 3 মাস আগে এবং এভারকেয়ার 2.5 মাস আগে এবং ইউনাইটেড 3 মাস আগে আবেদন করেছে। তো আমি ওষুধ প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছে যে আবেদনগুলো প্রক্রিয়াধীন, হয়তো যাচাই বাছাই চলছে বা আলোচনা হচ্ছে, এবং 3 হসপিটাল কর্তৃপক্ষই বলছে যে অনুমোদন পেয়ে যাবে হয়তো আগামী কিছুদিনের মধ্যে, এবং অনুমোদন পেলে রোবট আনতে 1.5-2 মাস এবং চালু হতে আগামী বছরের শুরুতে হয়তো চালু হতে পারে। এবং সরকার কিন্তু রোবটের বিষয়ে একটু এখন অনেক ইতিবাচক মনোভাব সরকারের। আমরা স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছিলাম, উনিও বলেছেন যে সরকারের কোনো সহায়তা লাগলে সরকার সহায়তা করবে। তো এই যে আমাদের এই যে রোবট দিয়ে যে অপারেশন হবে, এটা কোন ধরনের অপারেশন হবে এবং এখানে রোগীদের চিকিৎসা খরচ কি আরও একটু বাড়বে না কি, একটু যদি বলেন। রোবোটিক সার্জারি, আমি যখন রোবোটিক সার্জারির বিষয়ে নিউজ করার সময় আমি রোবোটিক সার্জারির উপর ডিগ্রি নিয়েছি এরকম চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, হসপিটাল কর্তৃপক্ষগুলোর সঙ্গে কথা বলেছি যে কেন এই সার্জারিটা শুরু করতে যাচ্ছে। আমাকে অনেকেই বলেছেন যে এখন তো আমাদের মানুষজন অনেক বেশি সচেতন, রোগীরা তারা জানে যে ইন্ডিয়াতে প্রতি বছর কিন্তু 20,000 রোবোটিক সার্জারি হয় 70টার বেশি হসপিটালে। তো আমাদের রোগীরা কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, যখন যাদের প্রয়োজন হচ্ছে। রোগীদের একটা ডিমান্ড আছে রোবোটিক সার্জারি। আপনি যে প্রশ্নটা করলেন কোন ধরনের সার্জারি করা হয়, তো চিকিৎসকরা বলছে যে সব ধরনের সার্জারি রোবটের মাধ্যমে করা যায়। তো বেশি গুরুত্ব দিচ্ছে হসপিটালগুলো ইউরোলজিক্যাল বিভিন্ন সার্জারি, গাইনির কিছু সার্জারি আছে যে ওভারিতে ছোট ছোট সিস্ট থাকে, যেগুলো হাতে সার্জারি করা একটু কঠিন, যেগুলো রোবটের মাধ্যমে করলে নিখুঁতভাবে করা যায়। এবং রোবোটিক সার্জারির উপর যে ফেলোশিপ নিয়ে আসছে সম্প্রতি এক ডক্টর, উনি আন্তর্জাতিক পাসপোর্টধারী, আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত চিকিৎসক। তার সঙ্গে আমি কথা বলেছি, ইউনাইটেড হসপিটালের চিকিৎসক ডাক্তার কামরুন নাহার ঝিনুক। উনি বলেছেন যে সব ধরনের সার্জারি রোবটের মাধ্যমে করা যায়। আপনি বোধহয় জানেন যে আমাদের প্রায় দেখি যে থাইরয়েড ক্যান্সারের সার্জারি, সেখানে কিন্তু গলায় কাটা দাগ দেখা যায়। তো এই সার্জারি, হেডনেকের সার্জারিও কিন্তু রোবটের মাধ্যমে খুব ভালোভাবে করা যায় এবং কোনো ধরনের দাগ থাকে না, বরং নিখুঁত হয়। সেটাও এই চিকিৎসক আমাকে বলেছেন। উনি বলেছেন সব ধরনের সার্জারি রোবটের মাধ্যমে করা যায়। তো এমনিতে রেগুলার সার্জারি আর রোবটের মাধ্যমে সার্জারির ক্ষেত্রে খরচের কি কোনো হেরফের হতে পারে? আপনি আমাকে খরচের কথাটাও বলেছিলেন। খরচটা বেড়ে যাবে, শুরুতে প্রথম দিকে খরচ বেশি হবে, সবাই আমাকে বলেছে, কারণ একটা নতুন সেটআপ আসবে। এবং এখনও কিন্তু রোবোটিক সার্জারি একদম যে সব মানুষের জন্য তা না, বিশেষ কিছু
কিছু মানুষ যারা একেবারে নিখুঁতভাবে চিকিৎসাটা করা যায় এবং খরচ একটা বেশি। ল্যাভেইড হসপিটাল আমাকে যেটা বলেছে যে ল্যাভেইডের এমডি বলেছে পোস্ট্রেটের যে সার্জারিগুলো ইন্ডিয়াতে 30 লাখ টাকা, সিঙ্গাপুরে 80 লাখ, থাইল্যান্ডে 60 লাখ, এরকম একটা তফাৎ আছে। তো এই সার্জারিগুলো বাংলাদেশে করলে হয়তো 15 লাখ লাগতে পারে। এখনও ওনারা টাকাটা ফিক্সড করেনি, কারণ এখনও অনুমোদন হয়নি। এবং সব হসপিটাল যেটা বলেছে যে যন্ত্র যত কম দামে কিনতে পারে, ওনারা চেষ্টা করছে যন্ত্র কিনতে খরচটা যাতে কম হয়, তাহলে রোগীর ওপর চাপটা কম পড়বে। এভার কেয়ার এবং ইউনাইটেড বলেছে যে এখন যে সার্জারিটা হয়তো 1 লাখে হচ্ছে সেটা হয়তো 2 লাখ 2.5 লাখে হবে, একটু খরচ দ্বিগুণ বেড়ে যেতে পারে। আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আমরা প্রায় নিউজ দেখি যে রোগীর পেটের মধ্যে সুই, কাশি এগুলি রেখেই অনেক সময় সেলাই করে দেওয়া হয়। তো রোবট যে সার্জারিটা করবে বা অপারেশনটা করবে সেটা তো ডাক্তারের কমান্ডের ভিত্তিতেই রোবট সেই কাজটা করবে। তো এরকম কমান্ড করার মতো দক্ষ ডাক্তার বাংলাদেশে কেমন আছে বা ডাক্তারের সংকট হতে পারে কিনা? এখন পর্যন্ত ডাক্তারের সংকট নেই, কারণ আমাদের সার্জনরা কিন্তু অনেকে সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেকে রোবোটিক সার্জারির উপর ফেলোশিপ মানে ডিগ্রি আছে, এরকম ডাক্তার আমাদের দেশে আছে, ফেলোশিপ নিয়ে আসছে, এরকম চিকিৎসক আছে। এবং ল্যাভেইড হসপিটাল বলেছে তাদের চিকিৎসক আছে এবং ম্যান পাওয়ার তৈরি করতে হবে। তো যাদের কাছ থেকে যন্ত্র কিনবে তাদের সঙ্গে তাদের হসপিটালগুলো এক ধরনের চুক্তিও করছে যে তারা এসে আমাদের সার্জনদের মানে যে কোনো অপারেশনে সহায়তা করবে এবং শেখাবে, হাতে কলমে শেখাবে। তারপরে হলো ল্যাভেইড বলেছে অন্তত 10টা সার্জারি বিদেশি চিকিৎসকরা এসে আমাদের সার্জনদের সঙ্গে একসঙ্গে করবে। এভাবে ওনাদের মধ্যে একটা চুক্তি হতে যাচ্ছে, ওনারা যার কাছ থেকে যন্ত্র কিনবেন। আর অন্যান্য হসপিটালগুলো ম্যান পাওয়ার তৈরির উপর গুরুত্ব দিচ্ছে, ম্যান পাওয়ার তৈরি করবে। আপনি আমাকে যে সার্জারির কিছু ভুলের কথা বললেন, সবাই বলতেছে রোবোটিক সার্জারির সুবিধাটা হলো কি যে একেবারে ছোট কাটা হবে, কাটা ছেঁড়া কম হবে, রক্তক্ষরণটা একটু কম হবে এবং নিখুঁত হবে। হসপিটালে স্টেটা কম হবে, কারণ আপনি জানেন যে হসপিটালে বেশি দিন থাকলে খরচটা বেড়ে যায়, সেটা থেকে একটু খরচটা কমে যাবে। আর একটা বিষয় হলো হসপিটাল স্টে একটা হলো নিখুঁত হওয়ার বিষয়টা থাকে, এই বিষয়গুলো থাকবে। আর খরচটাও কিন্তু প্রথম দিকে বেশি হলে আস্তে আস্তে কমে যাবে, এটাও চিকিৎসকরা বলছেন। আমরা দেখছি যে আমাদের অপারেশন থিয়েটারগুলিতে অনেক রোগ জীবাণু থাকে এবং অনেক রোগী অপারেশনের পরে ওখান থেকে ইনফেকশন হয়ে যায় এবং অনেকে এক্ষেত্রে মারাও যান। তো আমাদের রোবোটিক সার্জারির ক্ষেত্রে এই ধরনের ঝুঁকি কমবে কিনা বা এই কথাটাই আমি একটু আগে আসলে বলতে চাচ্ছিলাম, ভুলে গেছিলাম। সেটা হলো যে রোবোটিক সার্জারির একটা সুবিধা হলো যে এখানে ইনফেকশন ঝুঁকি একেবারেই নেই, একেবারেই খুবই কম। আমাকে চিকিৎসকরা বলেছেন যে একেবারেই নেই, কারণ এখানে তো হাতের সংস্পর্শে আসছে না। যে আমাদের কিন্তু পোস্ট অপারেটিভ ইনফেকশন রেট অনেক বেশি বাংলাদেশে, তো এইটা একটা সুবিধা যে ইনফেকশনের ঝুঁকি খুব কমে যাবে। আপনার কাছে আমি সর্বশেষ যেটা জানতে চাবো যে আমাদের দেশে আসলে বেশিরভাগ মানুষই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর। আপনি যে 3টা হসপিটালে এই রোবোটিক সার্জারি শুরু করতে যাচ্ছে সেখানে এই ধরনের রোগীদের চিকিৎসা নেওয়ার সক্ষমতা নাই। তো সরকারি হসপিটালগুলি, বিশেষ করে ধরুন ঢাকা মেডিকেল বা আমাদের যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা একসময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল, এই ধরনের হসপিটালে সরকারের কোনো প্ল্যান আছে কিনা যে অদূর ভবিষ্যতে রোবোটিক সার্জারি চালু করবে বা করার চিন্তা করছে কিনা? আমরা সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা একটা অনুষ্ঠানে বলেছিল যে সরকার রোবোটিক ট্রিটমেন্ট শুরু করতে চায় এবং কয়েকটা রোবট কিনবে, এরকম কথা উনি একটা প্রোগ্রামেও বলেছিল। তো আমি যখন এই রিপোর্টটা করি তখন প্রাইভেট হসপিটাল মালিকদের সঙ্গে যখন কথা বললাম কয়েকজনের সঙ্গে, তারা বললো যে আমাদের দেশে 4 থেকে 5টা রোবট আসবে, 3টা প্রাইভেট হসপিটাল, একটা হয়তো সরকার কোনো কেনার প্ল্যান করছে এখনও, যেটা জানা যায়নি, কিন্তু একটা পরিকল্পনা আছে সরকারের মধ্যে। এবং আপনি জানেন যে আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু রোবোটিক ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। এটা চায়নার অর্থায়নে একটা সেন্টার করা হয়েছে, রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার। আমাদের 62টার মতো রোবট আসছে এখানে এবং এই থেরাপি কিন্তু শুরু হয়ে গেছে। এখন জুলাই যোদ্ধারা দিচ্ছে, এরপর সাধারণ মানুষরাও মাপে, তারা কিন্তু কম খরচে এই ট্রিটমেন্টটা পাবে।
এবং সরকারেরও একটা ইচ্ছে আছে যে কম খরচে ট্রিটমেন্ট দেওয়ার জন্য রোবোটিক সার্জারি শুরু বা রোবটের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া শুরু, এটা ইচ্ছা আছে। এবং আমাদের 2024 সালে আমাদের যে হৃদরোগ ইনস্টিটিউট আছে সরকারি পর্যায়ে একমাত্র হৃদরোগীদের জন্য একমাত্র ইনস্টিটিউট, সেখানে কিন্তু রোবটের মাধ্যমে স্টেন্টিং করা হয়েছে 2 জন রোগীকে, এবং তাদেরকে বিনামূল্যেই করা হয়েছে, স্টেন্টিংয়ের খরচটা নেওয়া হয়নি। তো এটা তখনও প্ল্যান ছিল যে আস্তে আস্তে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে চিকিৎসার সুবিধা অপ্রতুল হৃদরোগের, সেখানে যদি রোবটের মাধ্যমে দূরে থেকে স্টেন্টিং করা যায়, এই পরিকল্পনাগুলো তখন থেকে ছিল, হয়তো আস্তে আস্তে এগুলো আরও ডেভেলপ করবে। অতি সংক্ষেপে জানতে চাবো যে আপনার বক্তব্যে আছে যে 5টা রোবট আনার প্ল্যান আছে, 3টা হচ্ছে বেসরকারি এবং 2টা সরকারিতে। ধরুন ঢাকা মেডিকেল কলেজে যে পরিমাণ রোগী এবং প্রতিদিন যে পরিমাণ সার্জারি হয়, সেখানে কি আসলে একটা রোবট কি পর্যাপ্ত হতে পারে? আপাতত এখন যেহেতু নাই, আপনাকে যেটা বললাম যে 2000 সালে রোবোটিক সার্জারির যে অনুমোদন পেয়েছে বিশ্বব্যাপী, যুক্তরাষ্ট্র থেকে অনুমোদন দিয়েছে, সেখানে আমরা 25 বছর এখনও যেহেতু শুরুই হয়নি, আপাতত শুরুটা হোক, সেটা সরকারি বেসরকারি যেখানেই হোক। কারণ ঢাকা মেডিকেলে যে রোগী হয়তো কিছুটা চাপ কমবে, হয়তো খরচটা নিখুঁত কিছু অপারেশন, জটিল অপারেশন, সবার অপারেশন তো আর রোবটের মাধ্যমে দরকার হবে না, আমাদের বিশেষজ্ঞ সার্জনরা হাতের মাধ্যমেই করবে সব অপারেশন, সাধারণ অপারেশন। তো ঢাকা মেডিকেল হলেও এটাও সাধারণ মানুষের জন্য উপকারে আসবে। এবং প্রাইভেট হসপিটাল হলেও তো একটা বিষয় হলো যে দেশের টাকা, কিছু টাকা তো দেশে থাকবে, বিদেশে যাবে না, এবং শুরুটা হোক আপাতত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা তাফসীরের কাছ থেকে বিস্তারিত জানলাম। তাফসীর শেষে যেটা বলছেন যে এটা আসলে আমাদের দেশে শুরুটা হওয়া জরুরি, এবং একবার শুরু হলে তখন এটা পর্যায়ক্রমে এটার বিস্তৃতি বাড়বে এবং আমাদের দেশের স্বাস্থ্যসেবার মান বাড়বে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।